স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শেষ ভালো যার সব ভালো তার, শেষটায় লঙ্কা জয় করে আসতে পারবে কি টিম টাইগার্স? কলম্বোর প্রেমাদাসায় অতীত স্মৃতি আত্মবিশ্বাসী করতে পারে টাইগারদের, তবে সব ছাপিয়ে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জিততে চায় বাংলাদেশ দল, জানিয়েছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো প্রিভিউ রিপোর্ট। এক লঙ্কা দ্বীপেই সানাথ জয়সুরিয়ার ৮,০০০ ইন্টারন্যাশনাল রান। এখানকার মাটি মাতারা হারিকেনের চেয়ে আর কারই বা ভালো চেনা। উইকেট দেখেই তাই কিউরেটরকে হাত দিয়ে বুঝিয়ে দিলেন ইশারায়, যেই কথা সেই কাজ। পানি ছিটিয়ে রোলার চাপিয়ে নিজেদের পছন্দের উইকেট বানানোর চেষ্টা। সিরিজ নির্ধারণী ম্যাচ টাইগারদের ঘায়েল করতে উইকেটকেই বড় অস্ত্র বানাচ্ছেন লঙ্কান মাস্টার মাইন্ড। সানাথ জয়সুরিয়া একটু কি বেশি প্রেসারে আছেন? This is too much. No one wants to be under pressure like this, but I think this is a challenge. Yeah, we are expecting a good batting wicket. We don't know. We'll have to see tomorrow. উইকেট নিয়ে রহস্য রেখে দিলেও ম্যাচের আগের দিন ২২ গজে কড়া চোখ রেখেছেন জয়সুরিয়া। দেখছিলেন রোলারটা ঠিকঠাক চলছে কিনা। টাইগারদের ভুল করা চলবে না। যে ভুল শট খেলে আউট হয়েছেন আগের ম্যাচে, মিরাজকে দেখা গেল সেই শটটাই আবারও খেলছেন নেটে। উইকেটের চরিত্রটা টিমমেটদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন ক্যাপ্টেন। লিটনের কামব্যাক দলের বড় টনিক। যে আত্মবিশ্বাসটা নিচের সিঁড়িতে গিয়ে পৌঁছেছিল, সেখান থেকেই হাঁটি হাঁটি পা পা করে উপরে ওঠার চেষ্টা টি-20 কাপ্তানের। ব্যর্থতার খোলস ভেঙে বেরিয়েছেন কাপ্তান লিটন কুমার দাস। লিটন দাসের পারফরমেন্সেই বাংলাদেশ দল সিরিজে ফিরেছে, সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। লিটন দাসকে খুব কাছ থেকে যদি কেউ চিনে থাকেন, তিনি হচ্ছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কাজ করেছেন জোটবদ্ধ হয়ে, একই সঙ্গে ন্যাশনাল টিমেও কাজ করছেন বেশ অনেকটা দিন ধরে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ যে সিরিজটা জিতেছিল, সেখানেও কিন্তু এই দুজনের কেমিস্ট্রিটা দারুণ ছিল। ঠিক এই প্রেমাদাসায় বাংলাদেশ যখন সিরিজ জয়ের মিশনে নামছে, তখন ক্যাপ্টেন লিটন কুমার দাসের যে ফর্মে ব্যাক করা, সেটা আসলে কতটুকু দীর্ঘস্থায়ী হবে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন। লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে, সে অনেক ডিপ চিন্তা করে। এজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি। মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন, তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন। এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয়। তা আমার মনে হয় এখান থেকে হচ্ছে বের হওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ক্যাপ্টেন্সি করবে। দলের মিডল অর্ডার আর মিডল ওভারের ব্যর্থতা বড় দুশ্চিন্তা। দেখা যাচ্ছে না তাওহিদ হৃদয়ের সহজাত ব্যাটিংটা। গুরু দিচ্ছেন টোটকা। শিষ্য কি খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারবে প্রেমাদাসায়? এই প্রেমাদাসাতেই মাহমুদুল্লাহ রিয়াদের সেই বিখ্যাত ছক্কা, যেখানে নিধাজ ট্রফির ফাইনালে বাংলাদেশ উঠেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। সেই নাগিন ডান্স, সেই সাকিব আল হাসানের প্রতিবাদ, নুরুল হাসান সোহানের প্রতিবাদ, প্রত্যেকটা ঘটনাই এখনও কিন্তু আপনাদের চোখের সামনে ভাসার কথা। আবার এই মাঠেই বাংলাদেশ দল সেই নিধাজ ট্রফির ফাইনালে কেঁদেছে, সাকিব আল হাসানরা হতাশ হয়েছে, সৌম্য সরকারের চোখে পানি এসেছে। বাংলাদেশ দল হেরে গিয়েছিল। সেই দুঃখটা আসলে ভোলার একটা বড় সুযোগ খুব সম্ভবত শ্রীলঙ্কার মাটিতে, শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো টি-20 সিরিজে হারিয়ে। বাংলাদেশ এই প্রেমাদাসায় যখন নামছে শেষ টি-20-তে, তার আগে বাংলাদেশ দলের জন্য একটা সুখস্মৃতি। এখানে খেলা সবশেষ ম্যাচটাতে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল। এত আত্মবিশ্বাসের গল্প থাকার পরও বাংলাদেশ আসলে কতটা আত্মবিশ্বাসী হতে পারছে? লাস্ট ম্যাচে কী করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা আমাদের তাদেরকে হারাতে পারি, সেই স্টেপে নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার, সেটা নিয়ে আমাদের নিয়ে যাবো। তবে আমাদের অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বলার শর্টেজ হয়ে যায়। ধরুন সাকিব যখন ছিল, তখন হয়তো আমাদের সেই ড্রাইভারি করার মতো সুযোগ ছিল। একটা এক্সট্রা বলার প্লেতে করতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান প্লেতে করতাম। তো টিমের স্ট্রেংথের অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সেইভাবেই আসলে আমরা গেম সেট আপটা করি। ম্যাচের আগের দিন বোলিং করেননি তাসকিন। আগের ম্যাচে দুর্দান্ত ছিল পেস ডিপার্টমেন্ট। তাসকিনের জন্য জরুরি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তাই শেষ টি-20-তেও বিশ্রামে থাকবেন স্পিড স্টার তাসকিন আহমেদ। নাহিয়ান বিন জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। বিপিএল বাঁচিয়ে রাখতে নতুন ছকে আগাবে বিসিবি। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুর সমাধান ও স্বচ্ছতা ফেরাতে দায়িত্ব নিতে পারে খোদ বিসিবি। সোমবার ক্রিকেটার ও মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা শেষে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলম জানিয়েছেন,
বিভিন্ন স্টেক হোল্ডার থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। আসছে বিপিএলে প্রয়োগ করে নতুন আমেজ দেওয়ার চেষ্টায় তারা। সাইফুল রূপকের রিপোর্ট। যদি সব ঠিকঠাক থাকে আস্তে আস্তে মাঠও দেখবেন। বরিশালের জন্য হ্যাট্রিক শিরোপাটা নিশ্চয় চোখ। চেষ্টা করবো ইনশাল্লাহ। বরিশালের প্রাণ মনুদের টানা তৃতীয় ট্রফি দেওয়ার লক্ষ্য নিয়েই বিপিএলে ফিরবেন ক্যাপ্টেন জেনিয়াস তামিম ইকবাল। খান সাহেবের নেতৃত্বে বরিশালের পারফরমেন্স ছিল টপ নচ। যদিও মাঠে এবং মাঠের বাইরের নানা ঘটনায় গেল বিপিএল হয়েছিল বিতর্কিত। টুর্নামেন্টের জৌলুস ফেরাতে, খেলার মান বাড়াতে সোমবার তামিম, মুশফিক, মিঠুনদের ভাবনা জেনেছে বিসিবি কর্তারা। মঙ্গলবার আলোচনা সভা করেছে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গেও। আমরা ওপেনলি আলাপ না করি তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই, যেটা বহির্বিশ্বে বাংলাদেশকে আরও পরিচিত করবে, একটা এমনভাবে করবে যে আমরা আমাদের বাংলাদেশকে ডিপেক্ট করতে পারি। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, প্লেয়ার পেমেন্ট বলেন বা অন্যান্য যে কন্ট্রোভার্সি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এক দুর্বার রাজশাহী বিসিবি কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। এখনও গেল আসরে পুরো টাকা পায়নি রাজশাহীর অধিকাংশ ক্রিকেটার। আসছে মৌসুম থেকে এমন সমস্যা আর লজ্জায় না পড়তে পেমেন্ট ইস্যুতে বেশ সিরিয়াস বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলটাকে বাঁচিয়ে রাখতে হলে একটা ফাইন্যান্সিয়াল মডেল লাগবে। এটা এই প্লেয়ার পেমেন্টটাও একটা ফাইন্যান্সিয়াল মডেলের একটা অঙ্গ। তো সুতরাং সেই ফাইন্যান্সিয়াল মডেল এমনভাবে থাকতে হবে যাতে এটা ফুল প্রুফ থাকে, যে প্লেয়ার্স পেমেন্ট বলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক কর্মকাণ্ড, পেমেন্ট তো একটা কর্মকাণ্ড, তার সাথেও অন্যান্য যেগুলো থাকে সেটাকেও কোড অফ কন্ডাক্ট, অ্যান্টি কারাপশন, অল দিস আসপেক্ট উইল বি ইন দ্য ফাইন্যান্সিয়াল মডেল। গেল কয়েক বিপিএল এর নানা অনিয়ম, ম্যাচ গড়াপেটার সন্দেহের লিস্টে বেশ কজনের নামও ছিল। দেশের ক্রিকেটের নাম্বার 1 টুর্নামেন্টকে কলঙ্কমুক্ত রাখতে সামনের বিপিএলে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট রাখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা ইভেন্ট শেষ হলে আমরা একটা আবার রিভিউ করব যে আমরা কোন জায়গায় আমরা ভালো করেছি, কোনটা করতে পারিনি, যাতে আমরা ভবিষ্যতে আরেকটু ইমপ্রুভ করতে পারি। সাইফুল রূপক, ৭১। সাবেক সতীর্থদের বিপক্ষে খেলতে নামছেন সাকিব আল হাসান। বুধবার গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সবশেষ বিপিএল এর 10ম আসরের রংপুরের হয়ে খেলা সাকিবকে এবার ভিন্নভাবে পাচ্ছে রংপুর। ফাইনালে এক পা রাখার মিশন নুরুল হাসান সোহানদের সামনে। দুবাইও চেষ্টা করবে নিজেদের টিকিয়ে রাখতে। গায়ানায় দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। রংপুর রাইডার্সের এই জার্সিতেই হয়তো খেলতে নামতে পারতেন সাকিব আল হাসান। গায়ানায় লড়তে পারতেন জয়ের লড়াইয়ে। তবে কঠিন বাস্তবতা সবকিছুর হিসাব বদলে দিয়েছে। সবশেষ বিপিএল এর 10ম আসরে রাইডারদের হয়ে খেলা সেই সাকিবই এখন রংপুরের বিপক্ষে ব্যাটে বলে জ্বলে উঠতে দিচ্ছেন শান। একসাথে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বদলে নুরুল হাসান, সোহান, সৌম্য সরকাররা হয়ে উঠেছেন বিশ্ব সেরার প্রতিপক্ষ। গ্লোবাল সুপার লিগ গায়ানায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরছে বিপিএল এর দল রংপুর রাইডার্স। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে চালাচ্ছে লড়াই। অবশ্য লড়াই করছেন আরেক বাংলাদেশীও, তবে ভিন্ন দলে, ভিন্ন জার্সিতে। সতীর্থ হওয়ার বদলে বুধবার সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নামছেন সাকিব আল হাসান। গায়ানায় দুই দলের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্যাট বল হাতে দুরন্ত পারফর্ম করে হেসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লম্বা সময় পর টাইগার তারকার ক্রিকেটীয় নৈপুণ্যে ফ্যানরাও পায় স্বস্তি। তবে পরের দুই ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেন টাইগার তারকা। ব্যাটে বলে ভুলে যাওয়ার মতো পারফর্ম করেন সাকিব। তার মলিন পারফরমেন্সে টানা দুই ম্যাচ ছেড়ে অনেকটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দুবাই ক্যাপিটালস। জিএসএল এ 3 ম্যাচে 2 জয়ের টেবিলের 4-এ দুবাই। নেট রান রেটও বেশ পিছিয়ে সাকিবরা। রংপুরের বিপক্ষে জয় পেলেও নেট রান রেটের মার পেছে ফাইনাল খেলা অনেকটা কঠিন দুবাইয়ের জন্য। তবে ফাইনালে বেশ খানিকটা পথে এগিয়ে রাইডাররা। প্রথম 2 ম্যাচে হারতে হারতে জয়ের দেখা পায় নুরুল হাসান সোহানের দল। নাটকীয় 2 জয়ের টেবিলের 2-এ রংপুর। দুবাইকে হারালে টেবিলের টপে উঠে যাবার চান্স রাইডারদের। সেই সঙ্গে বাকি থাকবে এক ম্যাচ। গ্রুপ পর্ব শেষে টপ 2 দল খেলবে সরাসরি ফাইনাল।
দুই ম্যাচে দুর্দান্ত দুই জয়ে চিলমুড়ে রংপুর। দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার অন্যতম কারিগর খালেদ আহমেদ। মাত্র ৬২ রান খরচায় দুই ম্যাচে ৮ উইকেট টাইগার পেসারের পকেটে। টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার মুখিয়ে পরের ম্যাচটা খেলতে, কারণ ওই ম্যাচেই যে পাচ্ছেন বড় ভাই সাকিব আল হাসানকে। তাই তো ম্যাচের আগে বিশ্বসেরাকে হুঙ্কার টাইগার পেসারের। আমাদের নেক্সট ম্যাচ দুবাই ক্যাপিটালের সাথে, দোয়া করবেন যাতে এই ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করতে পারি। ইনশাআল্লাহ আমরা গতবারে চ্যাম্পিয়ন ছিলাম, এবছরও আমরা চেষ্টা করব যাতে চ্যাম্পিয়ন হয়ে আবার বাংলাদেশের সুনাম নিয়ে আসতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। জয় লড়াই। হাসান সজীব, ৭১। ঢাকার মাটিতে ঘটে গেল ফুটবল ইতিহাসে বিরলতম ঘটনা। এক ম্যাচ গড়ালো দুই মাঠে, ব্রেক টাইম হয়ে গেল ৩ ঘন্টা, সাথে টিমের জার্সিও গেল বদলে। অভাবনীয় এসব ঘটনার দেখা মিলল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ভুটান ম্যাচে। নানা কাণ্ডে জর্জরিত ৪.৫ ঘন্টার খেলার বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভুটান ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনা, কিন্তু ফার্স্ট হাফ শেষেই ভেন্যু বদলে হয়ে গেল ট্রেনিং গ্রাউন্ড। কিভাবে সম্ভব? শুধু কি তাই, ফার্স্ট হাফ ভুটান খেললো হোম জার্সিতে, আর সেকেন্ড হাফে সেটা বদলে হয়ে গেল অ্যাওয়ে জার্সি। সাফের মতো টুর্নামেন্টে আসলে হচ্ছেটা কি? হ্যাঁ, ফুটবলে এমন সব বিরল দৃশ্যের দেখা মিলল বাংলাদেশ ভুটানের বৃষ্টি স্নাত ম্যাচে। মূলত আগে থেকে কিংস অ্যারেনার ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রশ্ন ছিল, তবে মঙ্গলবার পিচের কন্ডিশন অসহনীয় পর্যায়ে চলে গেলে ম্যাচ ট্রেনিং গ্রাউন্ডে সরিয়ে নিতে বাধ্য হয় সাফ কর্তৃপক্ষ। আর এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সারতে ম্যাচের ব্রেক ১৫ মিনিট থেকে বেড়ে দাঁড়ায় ৩ ঘন্টা। ওদিকে জার্সির অবস্থা খারাপ হওয়ায় ভুটানও অন্য জার্সি পরে মাঠে নামতে বাধ্য হয়। মঙ্গলবারের বৃষ্টিতে কিংস অ্যারেনার দশা এতটাই বেহাল হয়ে পড়ে যে সেখানে ফুটবল গড়ানোই হয়ে দাঁড়ায় কঠিন। ম্যাচের শুরু থেকে পানি আর কাঁদার সাথে যুদ্ধ করে খেলতে হয় দুই দলকে। মিনিট ২০ মধ্যে বাঘের পায়ের ছাপের মতো ফুটমার্কে ভরে যায় গোটা মাঠ। জায়গায় জায়গায় জমাট পানিতে পিছলে পড়া, গড়াগড়ি খাওয়া আর চোটে পড়া চলতে থাকে দেদারসে। অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে ম্যাচের মাঝে বাংলাদেশি প্লেয়ার নাদিয়া আক্তার জুথির চোখ থেকে কাদা সরাতে পানি পর্যন্ত দিতে হয়। এদিন ৯ পরিবর্তন নিয়ে ভুটান ম্যাচের স্টার্টিং 11 সাজান পিটার বাটলার। নেপাল ম্যাচের শান্তি মার্দি ও বন্যা খাতুনি শুধু নিজেদের পজিশন ধরে রাখেন। ম্যাচের ৭ম মিনিটে দলকে এগিয়ে দেন শান্তি মার্দি। ডান প্রান্ত দিয়ে ডি বক্সের মধ্যে ঢোকেন উমেলা, ক্রস করে বল দেন তৃষ্ণাকে। তার শট ভুটানের কিপার পেমা আটকে দিলেও ক্লিয়ার করতে পারেননি, বরং বল পেয়ে যান শান্তি। সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। ৩ ঘন্টা পর ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচ গড়াতেই ভুটানের অ্যাটাক। ৫৩ মিনিটে কেলদেনের ক্রসে ভুটানকে সমতায় ফেরান ওয়াংমো। ৫৭ মিনিটে বাংলাদেশকে ফের এগিয়ে দেবার কাজটি করেন শান্তি মার্দি। কর্নার থেকে পাওয়া বলে শট নিয়ে নিজের ও বাংলাদেশের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এই উইঙ্গার। ৭৬ মিনিটে একক নৈপুণ্যে বাংলাদেশকে তৃতীয় গোলটি এনে দেন মুনকি আক্তার। মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে ডি বক্সের ভেতর ভুটান কিপারকে বিট করে বল জালে জড়ান। তবে শান্তির হ্যাট্রিক যে তখনও বাকি। ৭৯ মিনিটে সেটাও পূরণ হয়। ডি বক্সের লাইন থেকে উঁচু করে নেওয়া শটে কোনো সুযোগই দেননি ভুটান কিপারকে। শেষ পর্যন্ত নাটকীয়তায় ভরা ম্যাচে ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। স্বাগতিকদের পরের ম্যাচ এই ভুটানের বিপক্ষেই বৃহস্পতিবার। পার্থ বণিক, ৭১। প্রবাসী ফুটবলারদের প্রাথমিক ট্রায়াল থেকে সিলেক্টেড হয়েছেন কারা, সেই তালিকা এসছে খেলাযোগের হাতে। এ মাসের শেষেই তাদের ডাকা হবে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। ফেডারেশন জানিয়েছে প্রয়োজনীয় সব ডকুমেন্টস তৈরি রাখতে, কিন্তু ফুটবলারদের অভিভাবকদের সাথে বাফুফের ক্রাইসিস তৈরি হয়েছে অন্য ইস্যুতে। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। সম্ভাবনার মাঝে তৈরি হয়েছে সংকট। প্রবাসী ফুটবলারদের যে গ্রুপটা এসেছিল ট্রায়ালে, তাদের মধ্য থেকে শর্টলিস্ট তৈরি, কিন্তু খেলাযোগের কাছে এক্সক্লুসিভ খবর, এরই মধ্যে অভিভাবকদের সাথে বাফুফের তৈরি হয়ে গেছে দ্বন্দ্ব। সম্পর্কে এসেছে শীতলতা। এই সংকটের সমাধানে কি শেষ পর্যন্ত এগিয়ে আসতে হবে খোদ প্রেসিডেন্ট তাবিত আউলকে? নবপ্রজন্মের এই সংগঠক যেহেতু এর আগেও নিজের মাস্টার প্ল্যানে করেছেন অনেক কিছু। ঘটনার একেবারে শুরু থেকেই জানতে পেরেছিল খেলাযোগ। গত ২৮ থেকে ৩০ জুন অনূর্ধ্ব-১৯ ও ২৩ দুটি বয়সভিত্তিক পর্যায়ে ৪৯ জন ফুটবলার ট্রায়াল দিয়েছিলেন। তারপর নিজ নিজ প্রবাস জীবনেই ফিরে যান তারা, কেবল অপেক্ষা ট্রায়ালের ফলাফলের।
অবশেষে বাফুফে থেকে কল যায় শর্টলিস্টেড ফুটবলারদের কাছে। জানানো হয় চলতি মাসের শেষ দিকে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের প্রাথমিক ক্যাম্পে যুক্ত করা হবে তাদের। নির্দেশনা দেয়া হয় বিমানের টিকিট, ট্রাভেল ও প্লেয়ার্স এঙ্গেজমেন্ট সংক্রান্ত ডকুমেন্টস তৈরি রাখতে। ফাইনাল কলের সাথে সাথেই যেন চলে আসতে পারেন ঢাকায়। এই জায়গাতেই বাধে বিপত্তি। ডাক পাওয়া ফুটবলারদের বাস ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে, আর সেখান থেকে আসতে লাগবে মোটা অঙ্কের বিমান টিকিট। সেই টাকা তো বাফুফের তরফ থেকেই দেওয়ার কথা, এমন বক্তব্য শর্টলিস্টেড প্রবাসী ফুটবলারদের অভিভাবকদের। বাফুফে জানায় টিকিট আগের মতো এবারও নিজেদেরই কাটতে হবে। অভিভাবকদের পক্ষ থেকে পাল্টা যুক্তি আসে, যেহেতু আন্ডার 23 ক্যাম্পেইনের জন্য বাফুফেই ডেকে পাঠাচ্ছে, তার মানে যোগ্যতার প্রমাণ দিয়েছে তারা, তাহলে বিমান ভাড়া তো ফেডারেশনেরই বহন করা উচিত। অবশ্য এই কথারও প্রতি উত্তর ছিল বাফুফের কাছে। জানানো হয়েছে অনূর্ধ্ব 23 দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া মানেই এশিয়ান কাপের যুব দলে জায়গা পেয়ে যাওয়া নয়। এই ক্যাম্প থেকে ফের হবে চূড়ান্ত সিলেকশন। প্রবাসীদের কেউ যদি জায়গা পেয়েই যায়, তবে শুধু তাদের বিমান ভাড়া ফেডারেশন পরিশোধ করবে। ট্রায়ালে পাসমার্ক পাওয়া ফুটবলারদের বিভিন্ন সংখ্যা কদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে দেশের গণমাধ্যমে। কোথাও 4 জন, কেউ জানিয়েছে 7 কিংবা 8 জনের কথাও। তবে খেলাযোগ জেনেছে নিশ্চিত খবরটা, সঠিক সংখ্যা 6। হাতে এসেছে সেই হাফ ডজন প্রবাসী ফুটবলারের তালিকাও। সেখানে আছেন ব্রিটেনের ইকরামুল ক্যাসপার হক, ইফাজ আবেদ, ইব্রাহিম নওয়াজ, ইমান আলম। বাকি 2 জন যুক্তরাষ্ট্রের বিতশোকে চাকমা ও জায়ান আহমেদ। সব ঠিক থাকলে এই 6 ফুটবলার জুলাইয়ের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন। মূল দলটা হবে 23 জনের। প্রাথমিক স্কোয়াডে রাখা হবে 30 থেকে 35 জনকে। এই পুলেরই অংশ হবেন ট্রায়ালে সিলেক্টেড 6 জনও। সেখানেই দলের কোচ সিদ্ধান্ত নেবেন কারা থাকবে ওই 23 জনের চূড়ান্ত স্কোয়াডে এবং এফসি বাছাই পর্ব খেলতে যাবে ভিয়েতনামে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে সেই লড়াই। হাতে সময় বেশ কম, তবে এখনও দলের হেড কোচ নিয়োগ করতে পারেনি বাফুফে। তার উপর ফ্লাইট টিকিটের টাকা নিয়ে প্রবাসী ফুটবলারদের মা বাবার সাথে বাফুফের দর কষাকষি ঝুলে আছে মাঝপথে। এই সংকট সমাধানে ফেডারেশনের জন্য শেষ ভরসা ওই মাস্টারমাইন্ড তাবিথ আওয়ালি। খালিদ জামিল, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।